নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প রাত্রির উপোসের পরে। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প রাত্রির উপোসের পরে। গল্প পাঠ আর গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গুড মর্নিং। মর্নিং। হে কি, আমার জামা কাপড়, আমার শাড়ি কোথায়? হ্যাঁ শুভ্র, শুভ্র তুমি আমার সাথে কি করেছো? আমার পোশাক কোথায়? কুল কুল বিদীপ্তা, না আমাকে বলো, আমাকে বলো তুমি আমার সাথে কি করেছো? আমার পোশাক, আমার আমার আমি এখানে কেন? আমি এখানে কি করে এলাম? শুভ্র, শুভ্র। বিদীপ্তা, বিদীপ্তা ঠান্ডা হও, ঠান্ডা হও। তুমি অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছ। তোমার তোমার প্রেশার ফল করবে। আমি আমি কিচ্ছু শুনতে চাই না। আমি এখানে কেন? আমি কি করে এলাম? আমার পোশাক, তুমি তুমি আমার সাথে কি করি ভগবান? বিদীপ্তা, বিদীপ্তা আমার পুরো কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাবার কাছে যাব, এক্ষুনি বাবার কাছে যাব। সম্পূর্ণ রাস্তাটা কাঁদতে কাঁদতে বাড়ি আসে বিদীপ্তা। আর বাড়ির মেন গেট ক্রস করার সাথে সাথেই শুভ্রর বাইক থেকে প্রায় ঝাঁপ মারার মতোই নেমে দৌড়িয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে নক করে। বাবা, বাবা, বাবা। দরজা খুললেন বীরপ্রতাপ বাবু। এ কি, তুমি সারা রাত কোথায় ছিলে? বাবার কাছে কথাটা শোনার সঙ্গে সঙ্গেই বিদীপ্তা বাবার গলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হে কি, কান্না করছিস কেন মা? বল কি হয়েছে, বল। বিদীপ্তা বাবার বুকের ওপরে মুখটা গুজে সেই যে কাঁদছে। ওর বাবার ধূসর রঙের পাঞ্জাবিটা ভিজে জবজব। হে কি, তোর মাও বেঁচে নেই যে তোর মনের কথা সব বুঝতে পারবে। আমাকে সবটা খুলে বল মা, কি হয়েছে? আরে কি, বাইক নিয়ে ওটাকে? আরে শুভ্র না? বিদীপ্তা পেছন ঘুরে তাকায় শুভ্রর দিকে। ওর চোখ দুটো জল জল করছে। গতকাল ওই তো তোকে নিয়ে গিয়েছিল শিবের মাথায় জল ঢালতে। কি হয়েছে আমায় বলতো? শুভ্র, এদিকে এসো। শুভ্র বাইকটা সাইড করে হেলমেটটা খুলে এই দিকেই এগিয়ে আসছে। উচ্চতায় প্রায় 5 ফুট 11 ইঞ্চির কাছাকাছি। বলিষ্ঠ চেহারা, শ্যামবর্ণ গড়ন, সুন্দর মুখশ্রী। বয়স 28-29। চাকরি পেয়েছে আর্মি ডিপার্টমেন্টে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির পরীক্ষা দিতে দিতে অল্প বয়সেই হয়ে যায় আর কি। তারপরে শুভ্র চলে যায় অনেক দূরে বিদীপ্তার থেকে। গতকাল শুভ্র এসেছিল বিদীপ্তাদের বাড়ি। দিনটি ছিল শিবরাত্রি। বিদীপ্তা মনে মনে মানসিক করেছে শিবের মাথায় জল ঢালবে। অনেকটা বয়স হয়ে যাওয়ার কারণে অ্যাস্তেমার অসুখে ভুগছেন বীরপ্রতাপ বাবু। কার সঙ্গে মেয়েকে পাঠান, আলাপ পরিচয় করতে করতে ব্যাপারটা যখন অতদূর গড়ায় তখন নিজেই বীরপ্রতাপ বাবু বলেন, বুঝতেই পারছো বাবা, বিধবা মেয়ে, কার হাতে যে দেব? একটু প্রোটেকশন নিয়ে ওকে মন্দিরটা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে।
তার উপরে ওয়েদার এত খারাপ, আমারও হাঁটুর ব্যথাটা ভীষণ বেড়েছে। ড্রাইভারটাকে ফোন করলাম, ওর বউ বলল মাল খেয়ে টোল। বিশ্বস্ত বলতে এখন একমাত্র তুমিই আছো। তাকিয়ে থাকে শুভ্র বীরপ্রতাপ বাবুর দিকে। চাকরির পরীক্ষার সময় মেন জায়গায় এই বীরপ্রতাপ বাবুই ওর ইন্টারভিউ নিয়েছিলেন। সেইখান থেকেই ওনার সাথে পরিচয়। বিদীপ্তাকে তখন শুভ্র চিনতো না, জানতো না। স্যারের সাথে আলাপ হবার মাস 6 পরে বিদীপ্তাকে প্রথম দেখে। বসো, তোমার জন্য চা করতে বলি? না না স্যার, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, এখান দিয়েই যাচ্ছিলাম তাই। হো, আমার মেয়ের সঙ্গে তো তোমাকে আগেই আলাপ করিয়ে দিয়েছি। হ্যাঁ করিয়েছেন, কিন্তু ওর সাদা থান দেখে অবাক হয়ে যাচ্ছ? বেধবা, বলতে কষ্ট নেই, স্বামী থাকতেও বেধবা। মানে আর কি, টর্চার করতো। ভাবো, আমি হলাম গিয়ে তোমাদের ট্রেনার, তোমাদের পরীক্ষক, তার মেয়েকে তুলে নিয়ে ভালোবেসে বিয়ে করে 6 মাস পর অকথ্য অত্যাচার। বাপ হয়ে মেয়ের শরীরের দিকে তাকাতে পারতাম না, বুঝলে? অষ্টমঙ্গলায় মেয়ে যখন বাড়ি এলো তখনও বুঝতে পারলাম না। সারা গায়ে যে সিগারেটের ছেঁকা, আমার দৃষ্টির সামনে না পড়লেও ও মা ঠিক বুঝতে পেরে গিয়েছিল। আমার কাছে কান্নাকাটি করে ওর মা বলল যে তুমি এর একটা হেস্তনেস্ত ব্যবস্থা করো, কিন্তু মুখ ফুটে না বললে আমি কি করে করি। তারপরে ভাবলাম প্রথম বিয়ে তো, স্বামী স্ত্রীর ব্যাপার, হয়তো যাকে বলে আর কি অতিরিক্ত ভালোবাসা। দিন যেতে যেতে মোহ যখন একটু কাটবে তখন সব ঠিক হয়ে যাবে। এদিকে মেয়ে তো আমার পান থেকে চুন খসলেও মুখে একটাও রা করে না, একেবারে চুপচাপ কুলুপ এঁটে থাকে। হাজারবার জিজ্ঞাসা করেও যখন ওর মা কোনো উত্তর পেল না, তখন ওর মাই পন্থাটা আবিষ্কার করলো। বলল, সত্যি কথা বল, না হলে তোর সামনে আমি বিষ খাবো। অমনি মেয়ে অঝরে কান্না। মাকে ধরে বলে, মা, জীবনে আমি অনেক বড় ভুল করেছি। যে মানুষটাকে বিশ্বাস করে এত টাকা ধ্বংস করে বাবার প্রায় অমতে গিয়ে বিয়ে করলাম, সেই মানুষটা যে একটা পাষণ্ড আমি বুঝতে পারিনি মা। বিয়ের রাত থেকেই আমি টের পাচ্ছি হাড়ে হাড়ে বাবা মায়ের সম্মতি যেখানে নেই সেইখানে একটা রাত কাটানো বিষের সমান। তারপর স্যার, তারপরে আর কি, কেস ঠুকে দিলাম ছেলের বাড়িতে। ওরা চাইছে ডিভোর্সটা ভালোভাবে হয়ে যেতে, কিন্তু আমি তো ভাই সাজা না দিয়ে ছাড়বো না। আমার মেয়েকে খোরপোশ দিতে হবে। আমি খুব ভালো করেই জানি আমার জামাই ঠিক কতটা টাকা মাসে ইনকাম করতে পারে। ছেলে এত বড় একটা রাস্কেল কি করলো জানো? চাকরি থেকে রেজিগনেশন লেটার দিয়ে দিল, বলে ওই মেয়েকে পালতে গেলে সালা চাকরিই করবো না। আমারও মাথায় জেদ চেপে বসে আছে। ডিভোর্স এখনো পর্যন্ত করাইনি, ঝুলিয়ে রেখেছি। ও বেটাকে আমি শান্তিতে থাকতে দেবো না, বিয়েও করতে দেবো না। আমার মেয়ে বলেছে যতদিন না ওই পাষণ্ডটার কোনো সাজা প্রাপ্তি হচ্ছে ততদিন আমার মেয়ে সাদা থান পড়ে থাকবে। ও সধবা না বিধবা ও নিজেই সেটা বুঝতে পারছে না। আর এই শীতেতে সিঁদুর পড়তে আমি স্পষ্ট করে বারণ করে দিয়েছি। বলেছি নিজের মান সম্মান আগে, তারপরে সব। তোমার ওই রাঙা সিঁথি আমি সহ্য করতে পারবো না মা, আমার বুকের ভেতরে কাঁটার মতো বিঁধবে। তুমি আগে যেমন ছিলে তেমনই আমার কাছে থাকবে, আমার কুমারী মেয়ে হয়ে। তাকিয়ে তাকিয়ে দেখেছিল শুভ্র বিদীপ্তার অসম্ভব সুন্দর রূপ লাবণ্যকে। এমন একটা মেয়েকে কি করে এত অত্যাচার করতে পারে? এতটাই অকথ্য অত্যাচার যে সারা শরীরের গোপন স্থানেও আঘাতের চিহ্ন। শুনেছিল শুভ্র ওর স্যারের মুখে। জানো, আমি তো এই কথাটা পরে জানতে পেরেছি। ফুলশয্যার পরের দিন আমার মেয়েকে নাকি নার্সিংহোমে অ্যাডমিট অবধি করতে হয়েছে। 3টে সেলাই পড়েছে। কোথায় সেটা নিশ্চয়ই তোমায় ব্যাখ্যা করে বলতে হবে না। মেয়েকে নিয়ে ভীষণ সিরিয়াস বীরপ্রতাপ বাবু। শুভ্র বলেছিল, হে তো জঘন্য ক্রিমিনাল কেস,
উপযুক্ত শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আর যদি ওর কোর্টের থেকে ঠিকঠাক শাস্তি না হয় না শুভ্র, আমি আমি নিজে ওকে গুলি করে মারব। তুমি জানো না আমি কতটা ঘৃণা করি ওকে। তারপর থেকে ছুটি পেলেই শুভ্র দেখা করতে আসতো বিদীপ্তার সাথে। প্রথমে দেখেছিল আইবুড়ো বেলায় সালোয়ার কামিজ পরতে, তারপরে একেবারে দেখে বৈধব্য অবস্থায় না শাখা না সিঁদুর না রঙিন বস্ত্র, একেবারে বৈরাগী একটি সুন্দরী অপরূপা যুবতী নারীকে। গয়না ছাড়াও বুঝি মেয়েদের অপূর্ব সুন্দর লাগে। বিদীপ্তা তারই অপূর্ব নিদর্শন। আপনি কি সবসময় চুপচাপই থাকেন? বিদীপ্তা দক্ষিণের জানলার সামনে দাঁড়িয়েছিল। শুভ্রর কথা শুনে পেছন ফিরে একবার শুধু দেখল। মাথা নিচু করে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, এমন সময় শুভ্র বলে, আমি স্যারের সঙ্গে দেখা করতে আসি। আপনার তাতে যদি কোনো আপত্তি থাকে তাহলে। আমার কেন আপত্তি থাকবে? আপনি আপনার স্যারের সঙ্গে দেখা করতে আসেন, এই কথা আমাকে জানানোর দরকারটা কি? না মানে আমি এলেই দেখেছি আপনি কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়ান, তাই। দেখুন, আপনার প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। অযথা এসব ফালতু কথা বলে আমার সাথে আলাপ জমাবার কোনো মানেই হয় না। আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আমি ভুল কি ঠিক ভাবছি জানি না, তবে এটা জানি যে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি কি সবসময় এরকম মুখ গোমরা করে থাকেন? ওই যে বললাম আপনার প্রতি আমার কোনো আগ্রহ নেই। না মানে তবুও আপনি কিন্তু অযথা সময় নষ্ট করছেন। বাবার সঙ্গে দেখা করতে এসেছেন, যান না, দেখা করুন, কথা বলুন। আমার সাথে কেন? মাসিমা কবে মারা গেলেন সেটা না হয় বাবাকেই জিজ্ঞাসা করবেন। বলে বিদীপ্তা গটগট করে চলে গেল বাগানের দিকে। একতলা একটা বাড়ি, তাতে 4টে ঘর। রান্নাঘরে কাজ করছে কাজের লোক। খোলা বারান্দায় সোফায় বসে রয়েছেন বীরপ্রতাপবাবু। সামনে টি টেবিলে গরম গরম ধোয়া ওঠা 2 কাপ চা, সঙ্গে বিস্কিট। হঠাৎ করে হুকুম দিলেন কাজের মেয়েটিকে গরম গরম লুচি ভাজার জন্যে। শুভ্র বলল, না না স্যার, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। সে কি? তুমি আমার একমাত্র সেই অনুচর যে আমার এত খোঁজ খবর নেয়। রিটায়ারমেন্টের পর সেই যে আমাকে নিয়ে সবাই মিলে বিরাট বড় একটা পার্টি অ্যারেঞ্জ করলো, তারপর থেকে খেয়ে কার খোঁজ নেয়? তা তোমার বাড়ির খবর কি? বাড়িতে সবই ভালো। বাবা মা আর তোমার ছোট বোন, সে তো এবার MBBSটা পাশ করলো। বাহ বাবা বাহ, খুব ভালো কথা। ভাই বোন তোমরা পিঠোপিঠি, তাই না? হ্যাঁ স্যার, বছর 1.5 ডিস্টেন্স। বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। তা প্র্যাকটিস করবে তো? হ্যাঁ, বিয়ের পর সোজা বিলেতে। বিয়েও ঠিক করে ফেললে বোনের? হ্যাঁ স্যার, ওরই পছন্দের পাত্র, একসাথেই পড়াশোনা করতো। তাই দেখো শুভ্র, দেখে শুনে দিও কিন্তু। আমি যা পস্তাচ্ছি। পই পই করে বিদীপ্তাকে বারণ করেছিলাম, অমন গুন্ডা ছেলের সঙ্গে যাস নে। বলে কিনা আমাকে খুব ভালোবাসবে। টাকাটাই কি সব বাবা? বিয়ের পরে যে মেয়ে আমার কি ফ্যাসাদে পড়েছিল। কথাটা বিদীপ্তা শুনতে পেয়ে যায়। ওর খুব রাগ হয় বাবার ওপরে। এতদিন শুভ্র এই বাড়িটায় যাতায়াত করছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে সালোয়ার কামিজ পরা মেয়েটার গায়ে সাদা রঙের বিধবার বস্ত্র দেখে যতটা না অবাক হয়েছিল, তার থেকে শত বেশি অবাক হলো বাগান থেকে ছুটে বিদীপ্তার এইভাবে বাবার দিকে তেড়ে আসা দেখে। বাবা, বাইরের লোকের সামনে আমার জীবন নিয়ে আলোচনাটা না করলেই কি নয়? একেই আমি ফ্যাসাদে ফেসে রয়েছি। আমি এই শাস্তি থেকে বেরোতেও পারছি না। যতদিন না উপযুক্ত শাস্তি পাচ্ছে আমি গায়ের এই সাদা বস্ত্র ত্যাগ করব না। লোকে জানুক আমি। আপনি কিন্তু শুধু শুধু রাগের কথা বলছেন বিদীপ্তা। দেখুন, আপনার এই সাদা শাড়ি আপনার আত্মীয় পরিজনের কাছে আপনাকে বৈধব্যের সূচনাই জাগাবে।
আপনি ডিভোর্স না হয়েও যে কেন শুধু শুধু, বললাম না আপনার ওপরে আমার কোনো রকম রুচি নেই। বাবার সাথে কথা বলছেন বলুন, আমাকে নিয়ে কোনো রকম আলোচনা করবেন না, এতে আমার ঘোর আপত্তি। বিদীপ্তা আবার চলে গেল বাগানের দিকে। বীরপ্রতাপ বাবু আস্তে করে গলা খাঁকারি দিয়ে বললেন, খুব রাগ চটা, এতটা ছিল না যবে থেকে ওই ব্যাপারটা ঘটেছে। থাক, ওর ব্যাপারে নিয়ে না হয় আমরা গোপনে আলোচনা করব। শুভ্র হেসে বলে, কেসটা কতদূর চলছে? আরে লয়ার তো সমানে লড়েই চলেছে আমার মেয়ের হয়ে। যতদিন না ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ওকে আমি ছাড়ব না। ডিভোর্সটা দিয়েই দিন না স্যার, আপনার মেয়েটা তো রক্ষা পায় ওই বন্ধন থেকে। না বাবা, ওর ওপরে যা টর্চার হয়েছে জেলের ঘানি ওকে আমি টানাবই। যতই ও চাকরির রেজিস্ট্রেশন লেটার দিয়ে ছাড়া পাক না কেন, খোরপোশ দেবে না বলে ওকে আমি। বলতে বলতেই একজন পিয়ন এলেন একটা চিঠি নিয়ে। বীরপ্রতাপ বাবু বললেন, তুমি একটু বসো, আমি দেখি কে পাঠালো। চিঠিটা হাতে নিয়েই চোখে ওনার জল চলে এসেছে। কোর্টের থেকে পেপার এসেছে, অ্যারেস্ট করার জন্যে আদেশনামা পাঠানো হয়েছে ছেলেপক্ষের বাড়িতে। খুব শিগগিরই ও জেলে থাকবে একটা মেয়ের ওপরে শারীরিক অত্যাচার করার জন্য। কেস আরও বেশ কয়েকদিন এবার টানতে পারবেন বীরপ্রতাপ বাবু। এতদিন ধরে ডক্টরি রিপোর্টটা পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন উকিলের প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। বিয়ের পর ফুলশয্যার রাতের ওই পাশবিক অত্যাচারের সেই প্রমাণটা জোগাড় করতে যে কতটা কষ্ট হয়েছিল চোখের জল মুছতে দেখে শুভ্র ব্যাপারটা বলার আগেই বুঝে গেল। বিদীপ্তাও বাগান থেকে ছুটে এলো। চিঠিটা পড়ে তার মুখের সেই হাসি শুভ্রকে কেমন যেন ভাবাতে লাগলো। এত সুন্দর হাসির আড়ালে এই সাদা শাড়ি পরা মুখটাকে কিছুতেই যেন মানায় না। না, এই রমণীটিকে রঙিন বস্ত্র পরাতেই হবে। কিন্তু কি করে, ও তো পাত্তাই দেয় না একেবারেই। বেশ কয়েকদিন পর শুভ্র আবার আসে। আর্মি অফিসারদের এমনিতেই ছুটি খুব একটা হয় না, কিন্তু শুভ্রর ভালো ব্যবহার, কর্মের গুণ আর হয়তো পদস্থের কোনো একটা ব্যাপার আছে, সেই কারণেই মাঝে মধ্যেই সে বাড়ি আসে। কিসের টানে আসে শুভ্র নিজেও জানে না। বাড়িতে বাবা মা সম্বন্ধ দেখছে। ছোট বোনের বিয়ে ফাল্গুনের প্রথম সপ্তাহেই সম্পন্ন হয়ে যাবে। নিমন্ত্রিতদের লিস্ট তৈরি করা হচ্ছে। সর্বপ্রথম বীরপ্রতাপ বাবুর নামের জায়গায় বিদীপ্তার নামটা কেমন একটা ঘোরের মধ্যেই শুভ্র লিখে ফেলেছিল। পাশে বসে ছোট বোন দেখে ফিক করে হেসে বলেছিল, বাবা, এক চান্সে বিদীপ্তা দিয়ে শুরু করলি? তা কে, আমার হবু বৌদি নাকি? মারবটা নে এক চর, চুপচাপ সংসার করতে যাচ্ছিস কর। ও মা, দাদা মারবে বলে বোন চলে গেল মায়ের কাছে। তাই তো, আমি বিদীপ্তা নামটা কেন লিখতে গেলাম? নিজেকেই নিজে শুভ্র প্রশ্ন করে। মেয়েটার সাথে ঠিকমতো আলাপও হয়নি, কথা বলতে গেলেই কিরকম মার কাটারি ভাব, কাট কাট করে উত্তর দেয়। ওর বাবার সাথে দেখা করাটাও খুব একটা পছন্দ করে না, ওকে নিয়ে আলোচনা করলে তেতে ওঠে। অথচ এই মেয়েটাকেই মনে ধরে গেল। শুভ্র সারা রাত শুয়ে শুয়ে ভাবে পরের দিনই ওকে ডিউটি জয়েন করতে হবে। একটা ফোন এসেছে, ধরাটা খুব প্রয়োজন। আর সেই ফোন পেয়েই অনেক রাতে বীরপ্রতাপ বাবুর বাড়িতে ছুটে যেতে বাধ্য হয় শুভ্র। বাইক থামানোর সঙ্গে সঙ্গেই দেখে বাড়িতে বেশ কয়েকজন লোকের ভিড়। বীরপ্রতাপ বাবুর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে। তাড়াতাড়ি করে আশেপাশের লোকজন ওনাকে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিলেন, কিন্তু এখন সেই নার্সিংহোম থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। খুব সিরিয়াস অবস্থা। বিদীপ্তার আত্মীয় স্বজন বলতে সেরকমভাবে থাকলেও কেউ এগিয়ে আসে না। যবে থেকে মেয়েটা স্বামী ছাড়া হয়ে বাবার বাড়িতে এসেছে তবে থেকেই যেন
সংসার না করতে পারার সম্পূর্ণ দোষারোপটা ওর ঘাড়ের ওপরই চাপিয়েছে ওর নিকটস্থ আত্মীয় স্বজন। মা তো বিদীপ্তাকে সংসারে ফিরে আসতে দেখে আর ওর ওপরে হওয়া পাশবিক অত্যাচারের বিবরণ শুনে সেই যে প্যারালাইজড হয়েছিলেন, তারপর দীর্ঘ একটা মাস কিচ্ছু না খেয়ে কেবলমাত্র সারা গায়ে সুই ফুটিয়ে বেঁচে থাকার অতিরিক্ত যন্ত্রণা, শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ওনার নিঃশ্বাসটা বেরিয়ে যায়। শান্তি পায় ওনার মৃত্যুতে বীরপ্রতাপ বাবু এবং বিদীপ্তা। মা চলে গেছে, স্বামী পরিত্যক্তা, বাবাও অসুস্থ, এখন কি হবে ভাবতে গিয়েই বিদীপ্তা অঝরে কান্না শুরু করে। পাড়া প্রতিবেশীগণ শুভ্রকে দেখে কানাঘুষো শুরু করে। কেউ কেউ তো বলে, দেখেছিস মেয়ের ঘরে ঠিক বেটা ছেলে ঢুকিয়েছে, হবে না, বিবাহিত মাল আটকে রাখতে পারে নাকি। বয়সে বেশ বড় একজন প্রবীণ ব্যক্তির মুখে এমন একটা কটূক্তি শুনে খুব রাগ হয় শুভ্রর। নিজেকে কন্ট্রোল করতে না পেরে আর্মি অফিসার রীতিমতো ঘুষি পাকিয়ে সেই বৃদ্ধর নাক ফাটিয়ে দেওয়ার উপক্রম করলে বিদীপ্তা বলে, থামুন, কি করছেন, আপনার চেয়ে বয়সে কত বড়, কিন্তু উনি যে বাজে কথা বলল তাই বলে আপনি ওনাকে মারবেন? উনি ওনার ধর্ম পালন করেছেন, আপনি আপনারটা করুন, ঘরে আসুন, দরকার আছে। অফিসার মানুষ হয়েও একটা সামান্য নারীর কাছে শাসনের মতো বাণী শুনে গলে গেল শুভ্র। বিদীপ্তাকে যেন ঠিক এইভাবেই ও এতদিন দেখতে চেয়েছে। ওই ব্যক্তির ওপরে ওই রকম আক্রোশের সহিত ছুটে যাওয়া দেখে অন্য সকলে মানে মানে কেটে ওঠে। বিদীপ্তা সোফায় বসায় শুভ্রকে, বসুন, ঠান্ডা জল নিয়ে আসি। এইরকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতেও মেয়েরা মাথা কি করে ঠান্ডা রাখে। ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দিয়ে শুভ্রকে গ্লাসে ঢেলে যখন দিতে যাবে, শুভ্র বলে, রুম টেম্পারেচারের জল নেই, ফ্রিজের জল আমি খাই না। ফ্রিজের জল আমি খাই না, এটাই খান। যাক, মাথা গরম আপনার। শুভ্র মনে মনে বলে, একা মাথা গরম যেন আমার একার, নিজের না ধোয়া তুলসী পাতা। কিছু বললেন? না, কিছু বলিনি। জল জল খাওয়া হয়ে গেলে তারপরে বিদীপ্তা বলে, শুনুন, বিপদে পড়েছি, জানেন তো, বাবাকে ওই নার্সিংহোম থেকে ট্রান্সফার করবে, নিয়ে যাওয়ার মতো লোক নেই, আমি গেলে এই ঘরবাড়ি কে দেখাশোনা করবে, তাই বলছিলাম যদি আপনি। আমি? হ্যাঁ, মানে আপনি তো আমার বাবার অনুচর, তার উপরে আপনি ঘন ঘন ছুটিতেও বাড়িতে আসেন, অফিসার হয়ে কি করে যে আসেন। আচ্ছা, আপনার পথটা অ্যাকচুয়ালি কি বলুন তো? থাকো, সব কথা না হয় পরে শুনবো। আপনি এক কাজ করুন না, আমার বাবাকে একটু নিয়ে যান না, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। যদি কোনোদিন সুযোগ পাই আপনার ঋণ আমি ঠিক পরিশোধ করব। ঋণ শোধ করা অত সহজ নয়, তাছাড়া আমি তো বলিনি যে আপনি আমার কাছে ঋণী। নিশ্চয়ই ঋণী, আমার বাবার জীবন যদি আপনি বাঁচাতে পারেন আমি তো ঋণী হবই। দেখুন, আমি তো ডাক্তার না, অযথা তর্ক করবেন না, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, আপনি এক্ষুনি বাইক নিয়ে বেরিয়ে পড়ুন। বিদীপ্তা কথাগুলো বলে শুভ্রর হাত ধরে। ব্যাস, শুভ্র আবার গোলে ঘি, বাইক নিয়ে ছোটে। টানা 10 দিন জীবন মরণ টানাটানির পরে বাড়িতে ফিরে আসেন বীরপ্রতাপ বাবু। শরীরটা এখন আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। উকিল মশাই এসেছিলেন, বিদীপ্তার আগের স্বামী জেলের ঘানি টানছে, চাকরিও গেছে, পরিবার থেকে ত্যায্য পুত্র হয়েছে, দেখার মতো কেউ নেই। এই ছেলেকে কোনো মেয়ে নিশ্চয়ই আর বিয়ে করবে না। আর উকিল বাবু চাইছেন সাজাটাও বেশ ভালোই যেন হয়, অন্তত বছর বেশ কয়েকের নামে। বিদীপ্তার তবুও শান্তি হয়নি। রাত এলেই প্রত্যেক দিন বিদীপ্তা কাঁটা হয়ে থাকে। ফুলশয্যার পরের থেকেই রাত আসা মানেই ওর জীবনে ঘন অন্ধকার ঘনিয়ে আসা। সেই কারণেই দিনের বেলায় সারাক্ষণ বাগানে বসে সূর্যকে দেখে বিদীপ্তা। মনে মনে ভাবে, যদি পৃথিবীটা এমন হতো সব সময় ওর বাড়িটুকুতে সূর্যের আলো থাকতো, রাত বলে কোনো ঘন কালো অন্ধকারের ছায়া গ্রাস করতো না ওর বাড়িটাকে। সেই দিন রাত্রেবেলা
বিদীপ্তা একা কাটিয়েছিল, খুব টেনশনে কাটিয়েছিল। কারণ একা থাকা ওর কিন্তু অভ্যেস নেই। অনেকবার ফোন করেছিল শুভ্রকে। বাবাকে গাড়ি করে নিয়ে যাওয়ার দরুন শুভ্র ফোনটা রিসিভ করতে পারেনি। কিন্তু সরকারি হাসপাতালে পৌঁছিয়ে বীরপ্রতাপ বাবুকে অ্যাডমিট করার পর রাত 2:30টার সময় যখন শুভ্র সাহস করে ফোনটা করে ওই রং নাম্বারে, তখন শুনতে পায়, আমি টেনশনে ফোন করেছি, বাবা ভর্তি হয়ে গেছে, ডক্টর বলেছে অবস্থা একটু ক্রিটিক্যাল, কিন্তু এক্ষুনি ভর্তি না করলে ওনার লাইফ নিয়ে টানা পড়েন ছুটে যেত। আপনি চিন্তা করবেন না, আমি সারা রাত এখানেই আছি। আপনার ডিউটি সে আমি ঠিক পারবো, অফিসার তো রাত জাগা অভ্যেস আছে। তাই ভয় লাগে না? ভয় লাগবে কেন? রাতেই তো আমাদের যত কাজ। এই কথাটার সঙ্গে আগের স্বামীর কথার কোথাও যেন একটা মিল আছে। রাত হলেই তো কাজ বলেই বিদীপ্তার ওপরে কিরকম পাশবিক অত্যাচারটা করত। ওই বাড়ির শাশুড়ি মা আর শ্বশুর মশাই ভালো লোক ছিলেন, ওর ঘায়ে মলম লাগাতেন। কিন্তু স্বামী যার খারাপ সেইখানে টেকা বড়ই মুশকিল। আপনি কিছু বলবেন? না মানে আসলে কেন, ভয় লাগছে একা একা? হ্যাঁ, পাড়া প্রতিবেশী কেউই আসছে না, সবাই যার যার মতো ঘরের আলো বন্ধ করে। আচ্ছা, আপনার পাড়ার লোক এমন ছ্যাঁচড়া কেন? ছ্যাঁচড়া না শুভ্রবাবু, কন্যা দায়গ্রস্ত পিতার অবস্থা একরকম, আর বিবাহিত মেয়ে বাড়িতে বাবার ঘাড়ে বসে থাকা আর একরকম। বোঝেনি তো, আমার চারিদিকে শত্রুপক্ষ, খারাপ নজরগুলো আমাকে সবসময় গিলে খায়। আমার সাদা শাড়ির পেছনে আমার শরীরটাকে ওদের কুদৃষ্টি ভেদ করে আমার গোপন স্থান পর্যন্ত দর্শন করে ওরা। ওরা তো ভালো মানুষ নয়। আমার একা থাকতে বড্ড ভয়, দিনের বেলা নয়, রাত এলেই আমার এক্স হাজবেন্ডের ওই বিভৎস মুখটা, ওই বিভৎস জীব আর ওই হাত দুটোর কথা মনে পড়ে। জানেন আমাকে ফুলসজ্জারাতেও কি গিফট করেছিল? কি? একটা চেন। বাহ, ভালো তো। কিসের চেন জানেন? কিসের? কুকুরের গলায় বাঁধার চেন। হোয়াট? হ্যাঁ, আমি প্রথমে ঠাট্টা ছলে নিয়েছিলাম। বলল বসো, তোমায় পরিয়ে দিই। আমি বসলাম, তারপরে বলল তোমাকে ডগি স্টাইলে। চুপ করবেন আপনি, শুনি এমন করছেন। আর আমার সঙ্গে জিনিসটা ঘটেছে। তারপরে পরের দিন একটা বাটির মধ্যে আমাকে কুকুরের খাবার খেতে দিল। আমাকে বলল আমি নাকি ওর প্রিয় পোষ্য, আমাকে ছাড়াও নাকি বাঁচবে না, আমাকে এইভাবেই ওর সঙ্গে থাকতে হবে। ও যখনই বাড়ি আসবে আমাকে চার পেয়ে হয়ে হাঁটতে হবে, ওর কোলের কাছে গিয়ে জিভ দিয়ে চাটতে হবে, ওকে সম্পূর্ণভাবে। আমি আর সহ্য করতে পারছি না বিদীপ্তা, চুপ করবেন? শুনুন না, এতদিন আমার যন্ত্রণার কথা কেউ শোনেনি। মাকে বলেছিলাম, মা সহ্য করতে না পেরে চলে গেল। বাবা তো আমার কথা শুনতেই চায় না, বলে তোর মা বেঁচে থাকলে শুনতো। এতে পুরুষ আর নারীর পার্থক্যের কি আছে? আমার ওপরে ঘটা যন্ত্রণাটা একটা পুরুষই তো আমায় দিয়েছে। আপনি বলুন। সেই দিন সারা রাত শুভ্র একটা অচেনা অজানা মানুষের সাথে ফোনে কথা বলে, আর মানুষটাও গোটা রাত ধরে তার দুঃখিত জীবনের বর্ণনা করতে গিয়ে অঝরে কান্না করে আর কোথাও যেন বুকটাকে হালকা করে। ঘন্টা 3-4 ফোনে কথা বলতে বলতে এক সময় লাইনটা কেটে যায়। শুভ্র দেখে চার্জ শেষ। এইবার কি হবে? কিন্তু ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে। বীরপ্রতাপ বাবু বাড়ি আসার পরে শুভ্রর আনাগোনা একটু কমে গিয়েছিল। এতদিন ডিউটিতে জয়েন না করতে পারায় পানিশমেন্ট পেয়েছে সে। লং টাইম বীরপ্রতাপ বাবুর বাড়িতে আসতে না পারায় কোথাও যেন একটা ঘন কালো মেঘের একটা অভিমান জমে গিয়েছিল। ফোন আসছিল কিন্তু রিসিভ করছিল না বিদীপ্তা। দুটো মানুষের মাঝখানে সেই বন্ধ হয়ে থাকা পাঁচিলের দ্বার কে যেন এসে খুলে দিয়ে গেছে। হয়তো এই ক্ষেত্রে যমদূত বেশি সাহায্য করেছে। উনি বীরপ্রতাপ বাবুর জানটাকে আটকে রেখে দুটো মানুষের মধ্যে
কামের তীর ছড়িয়ে দিয়েছেন। ফোন করছি তো সকাল থেকে, ফোনটা রিসিভ করতে হয় তো। আমার টাইম নেই। কেন? আগামীকাল শিবরাত্রি, আমি শিবের মাথায় জল ঢালতে যাব। তাই? শিব তো জেলের ঘানি টানছে। কথাটা বলে চুপ হয়ে যায় শুভ্র। অজান্তেই একটা ভুল কথা মানুষের হৃদয়ে কতটা আঘাত হানতে পারে। এই সরি বলবেনই তো, আমি পরিত্যক্তা না, না স্বামী আছে না কিছু আছে। আপনি আমাকে একদম ফোন করবেন না। শুভ্র বুঝতে পারে মারাত্মক একটা ভুল হয়ে গিয়েছে। এইবার এই ভুল কি করে ও শুধরায়? ফোন করে বীরপ্রতাপ বাবুকে। উনি বলেন, আর বলো না, মেয়েটা বায়না ধরেছে। হ্যাঁ, শহরে কোথায় ও মানসিক করেছে, সেইখানে গিয়ে ও এখন পুজো দেবে। আমার শরীরের এই অবস্থা, আমি কি পারি? বলছি, তুমি তো বাড়ি এসেছো, ও তো জানে না, তা তুমি ওকে একটু নিয়ে যাও না। তোমার থেকে বিশ্বস্ত আর কেউ নেই। এই পাড়া প্রতিবেশীকে তো বোঝোই, আমার মেয়েটার দিকে শুধু কুদৃষ্টি দেয়। অসুস্থ শরীরে এখন যেন লোকের কাছে আরো বেশি হেয় হয়ে গিয়েছি। একমাত্র তুমিই আছো বাবা, যাকে পুরোপুরি ভরসা করতে পারি। বৃদ্ধ মানুষটার কথায় এতটা পরিমাণে আত্মবিশ্বাস, কনফিডেন্স ছিল যে শুভ্র না করতে পারে না। কি রে, কোথায় ছুটলি? কদিন পর তোর বোনের বিয়ে, কত কাজ। আর এই বিদীপ্তা বলে মেয়েটি কে রে? বিয়ের কার্ড দিসনি তো? শুভ্র বলে, কার্ড দিতে হবে না, মানুষটাকে শুদ্ধই তুলে নিয়ে আসবো বোনের বিয়ের আগেই। বলিস কি বাবা, সত্যি? খুব সুন্দরী বুঝি? সুন্দরী কি বান্দরী জানি না মা, তবে আমার মনের নাগরী, এইটা তুমি জেনে রাখো। এই দাদা, 7 দিন পরে বিয়ে, ইয়ার কি মারছিস তুই? প্রয়োজন হলে তোর বিয়ে ফাল্গুনের লাস্টে করে দেবো, বেশি বাড়াবাড়ি করলে। ও মা! মেয়েটা আবার ফ্যাচ ফ্যাচ করতে করতে মায়ের কাছে চলে যায়। শুভ্র বাইকটা স্টার্ট করে বেরিয়ে আসে। আজকে শুভ্র আকাশে উঠছে। বাইক তো না যেন পক্ষীরাজের ঘোড়া, ত্রিং ত্রিং করে উঠছে আর মনের ফুর্তিতে গান গাইছে। কোন গানটা যেন গাইছে? হ্যাঁ, পেটে আসছে, মুখে আসছে না। মন আমার তোর কিনারে, ব্লা 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 ব্লা। বাইক এসে থামলো মিনিট 45 পর। শব্দেই বিদীপ্তা বুঝে গিয়েছে মানুষটি হাজির। জানলা দিয়ে মুখ বাঁকিয়ে ঘরে চলে যায় সে। আজকে বিদীপ্তা লাল পেরে সাদা শাড়ি পরেছে, পরনে লাল ব্লাউজ, কপালে ছোট্ট একটা কালো টিপ, গায়ে হালকা সোনার গয়না, দারুণ লাগছে। তবে বীরপ্রতাপ বাবুকে বহুদিন পর দেখে শুভ্রর চোখের কোনায় জল চলে আসে। তাগড়াই মার্কা মানুষটার শরীর কিভাবে শীর্ণকায় হয়ে গিয়েছে। স্ট্রোক হওয়া মানুষের বেঁচে থাকাটা না বেঁচে থাকারই সমান। কখন কি হয়ে যায় দুম করে ওই মানুষটা নিজেও জানে না। আসলে ব্লক হতে হতে এক সময় গোটা হাড়টাই তো ব্লক হয়ে যাবে। আরে এসো এসো, দেখো না মেয়ে বায়না ধরেছে। বলো তো, আমি এই রোগা শরীর নিয়ে পারি? টোটো বলেছিলাম, সে নিয়ে যাবে না, বলে কিনা তার বউয়েরও শিবরাত্রি আছে। এখন তুমি ভরসা বাবা, আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি, রাতের মধ্যেই চলে আসবো। দেখো, আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে, সাবধানে কিন্তু। হ্যাঁ, আপনি আমাকে ভরসা করেন তো? সে করি বলেই তো তোমার সঙ্গে সমর্থ মেয়েটাকে পাঠাচ্ছি। তা বিদীপ্তা যাবে তো? যাবে না মানে? আমার প্রস্তাব শুনে আমাকে চুমু টুমু খেয়ে একসা। কতদিন পরে মেয়েটার মুখে এরকম হাসি দেখলাম জানো? লাস্ট আমাকে কবে চুমু দিয়েছে আমার মেয়ে আমার মনে পড়ে না। ওই তো সেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে, যখন ওকে নতুন ফোনটা কিনে দিয়েছিলাম। হাসে শুভ্র, বলে, আপনার মেয়েকে আপনি খুব ভালোবাসেন তাই না? আরে আমার একমাত্র মেয়ে, ভালোবাসবো না? আমার স্ত্রীর একমাত্র চিহ্ন যে। বাবা বেরোচ্ছি। আয়, সব গোছগাছ করে নিয়েছিস? নিয়েছি, দুধটা নেওয়া হয়নি, সে দুধ রাস্তাতেই পাওয়া যাবে বলে বিদীপ্তা। বীরপ্রতাপ বাবু বললেন, ওটা কি হলো? ওটা কিছু না, আপনি নিশ্চিন্ত থাকুন। বাইকে বসেছে দুইজনে। বাড়ির থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরে জোরে ব্রেক কষে শুভ্র। বিদীপ্তার হাতের থালা থেকে শুরু করে
পুষ্পপত্রের ফুল উল্টে পড়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে ওই কয়েক ইঞ্চি দূরত্বে বসে থাকা বিদীপ্তার শরীরটাও একেবারে এসে ঠেকে শুভ্রর পিঠের কাছে। এটা কি হলো? এই মানে সামনে বিড়াল ছিল তো তাই। বিড়াল না ছাই, আমি চোখে দেখি না নাকি? কই বিড়াল দেখতে পাচ্ছি না তো। বিড়াল ফুল নিয়ে পালিয়েছে। এবার কি হবে? আমার তো ঠাকুর মাথায় গেল। ফুল বেলপাতা কোথায় পাবো? আমি রাস্তায় কিনে দিচ্ছি। একটু ঠিক করে বসুন না, ধরে বসুন, নাহলে যখন তখন ব্রেক কষলে আপনারই বিপদ হবে। না, আমি ধরে বসবো না, পরপুরুষকে ধরা আমার অভ্যেস নেই। হাসে শুভ্র। বিদীপ্তা বলে, হাসলেন আপনি? আমি কিন্তু নেমে যাব। না 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 না, আপনার রাগ বিরাট খারাপ মাইরি, আমি জানি, আমি এইভাবেই চালাচ্ছি। রাস্তায় যেতে যেতে অনেকবার ব্রেক কষেছে, আর ব্রেক কষতে কষতে কোন একটা সময় যেন বিদীপ্তা শুভ্রকে পেছন থেকে জাপটেও ধরেছে। শুভ্র বুঝতেও পারেনি। একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে যখন শুভ্র রিয়ালাইজ করে ওর কোমরটা ধরে রেখেছে বিদীপ্তা, সারা শরীরটায় 420 ভোল্টের কারেন্টের শক লাগে। বলছি, হ্যাঁ এবার কিনে দিন, আমি একটা টাকাও খরচ করব না। পুজোর যাবতীয় সামগ্রী কিনে দিয়ে ওকে মন্দিরে পৌঁছে দেয় শুভ্র। অনেকক্ষণ পর পুজো করে যখন নেমে আসে সিঁড়ি বেয়ে বিদীপ্তা, ওকে দেখে শুভ্র অবাক হয়ে যায়। ছোট্ট একটা সিঁদুরের টিপ, কপালে সিঁদুরের তিলক, অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু অভাব আছে শুধু শাখা পলাটার। কি দেখছেন? চলুন। বাবার মাথায় জল ঢালা হলো? হ্যাঁ হলো, এবার বাড়ি ফিরবো। এ কি, সন্ধে হয়ে গেছে তো? তাহলে কি, সারাদিন আপনার জন্য আমি না খেয়ে থাকলাম, এই আপনার জন্য আমারও উপোস হয়ে গেল। হয়ে গেছে? তাহলে তো আরেকটা প্রহরে হলেই আপনিও একটু মাথায় জল ঢেলে নেবেন। না না, জল ঢালতে হবে না। কথা শেষ হওয়ার আগেই প্রকৃতি মাতাই মাথায় জল ঝরিয়ে দিল। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো হঠাৎ বিদ্যুৎ চমকে। মন্দির চত্বরটা দেখতে দেখতে ফাঁকা, মাইকও বন্ধ। এবার এবার কি হবে? বাড়ি তো অনেক দূর, আশেপাশে কোনো চাতালে গিয়ে থাকতে হবে। ওই দিকটা চলুন। শুভ্র বাইকটা এক জায়গায় রাখে, দেখতে পায় একটা ছোট্ট কুঁড়ে ঘর মতো। বৃষ্টির ঠান্ডা জলে ফাল্গুনেও বেশ কাঁপুনি ধরিয়ে দিয়েছে বিদীপ্তার সমগ্র শরীরটায়। বিদীপ্তাকে ওইভাবে কাঁপতে দেখে শুভ্র বুঝতে পারে এক্ষুনি কোনো আচ্ছাদনের তলায় না নিয়ে গেলে মেয়েটা নির্ঘাত জ্বরে পড়বে। আপনি এদিকে আসুন। হ্যাঁ। শুভ্র ওকে নিয়ে যায় একটা কুটুরির ভেতরে। এইখানে এই ঘরগুলো বোধহয় শিবরাত্রিতে আসা রাত জাগা সেই মানুষগুলোর জন্যে করা। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যারা সারা রাত জেগে প্রহরে প্রহরে মাথায় জল ঢালে। তবে প্রকৃতির এইরকম জল ঢালায় মানুষগুলো যে কোথায় ছড়িয়ে ছিটকে গেল। এদিকে বিদীপ্তা বিছানায় কাঁপছে, অসহ্য কাঁপুনি এই ঠান্ডায়। শুভ্র কি করে এবার ওকে শীতল করবে? রাত হলেই তো মেয়েটা ভয় পায় শরীরের। বলছি, আমার তো কিছু বলার নেই, তোমার উপরে ভরসা করে মেয়েটাকে পাঠালাম, আর তুমিই মেয়েটার আমার এত বড় ক্ষতি। না না স্যার, আপনি ভুল ভাবছেন। এতে ভুল ভাবার কি আছে শুভ্র? ও যেভাবে ভয় পাচ্ছে, তোমায় দেখে কাঁপছে, তুমিও ওর এত বড় ক্ষতি করলে। তোমরা কি শরীর ছাড়া কিছু বোঝো না? কথাটা শুভ্রর হৃদয়ে গাঁথে। খুব দুঃখ লাগে, চোখের কোনায় জল জমে যায়। বীরপ্রতাপ বাবুর চোখে চোখ রেখেও বলে, আমাকে দেখে মনে হচ্ছে স্যার আমি এইরকম খারাপ মেন্টালিটির একটা ছেলে। আপনি আমার উপরে ভরসা করে ওকে পাঠিয়েছিলেন, আমি ওর কোনো ক্ষতি করিনি। ও যখন কাঁপছিল তখন মন্দিরের চত্বরেই দাঁড়ানো এক সন্ন্যাসিনীকে আমি ডেকে নিয়ে আসি। উনি আমাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে ওর সমস্ত পোশাক ছাড়িয়ে আর একটা পোশাক পরিয়ে দেন। আমাকে ডেকে বলেন আগুনের জোগাড় করতে। আমি সেটাই করছিলাম। আমি এসব কথা বিশ্বাস করি না। বিশ্বাস না হলে নিজে ডক্টর দেখিয়ে মেডিকেল চেক আপ করে নিতে পারো। আমার নিজের ওপরে যথেষ্ট কন্ট্রোল আছে। আমি মেয়েদের সম্মান করি, তাছাড়া আমার মা বোনকে আমি যথেষ্ট ভালোবাসি। আমি জানি এক রাতের মূল্য অনেক বেশি, আর তোমাকেও জীবন দিয়ে বুঝতে হয়েছে। তোমার অভিজ্ঞতার কথা তুমি আমাকে জানিয়েছ,
এরপরেও তুমি কি করে ভাবলে যে তোমার ইচ্ছের বিরুদ্ধে? থাক থাক বাবা, আর বলতে হবে না। আমার মেয়ের থেকে আমি তোমাকে এবার বেশি ভরসা করতে শুরু করলাম। মা, ঘরে যা, ফ্রেশ হয়ে নে। এরপরে শুভ্রর বোনের বিয়ে হয়। বীরপ্রতাপবাবু নিজেও গিয়েছিলেন। না, শুভ্র বিদীপ্তাকে ঘরে এখনো আনতে পারেনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। ফাঁক ফেলেই ফোন করা, মেসেজ করা, দেখা করা, আর একটু সুযোগ পেলেই হাওয়া বদল করতে বেরিয়ে যাওয়া। বিদীপ্তা এখন আর বাইকে অতটা ডিস্টেন্স রেখে বসে না, কাছাকাছি ঘেঁষে বসে। সুযোগ পেলে সেও খুনসুটি করতে ছাড়ে না শুভ্রর সাথে। যখনই এই মানুষ চোখের বাইরে বেরিয়ে আসে না, তখনই শুভ্রর হাতটা ধরতে চায়, অথবা গালে গালটা ঠেকাতে চায়, অথবা আরও অন্য কিছু। কিন্তু শুভ্র তখনই সরে গিয়ে বলে, না, ডিস্টেন্স থাকা ভালো, দূরত্বতে ভালোবাসা বাড়ে। ধ্যাৎ, বলে শুধু বিদীপ্তা। শুভ্র খুব ভালো করেই জানে বিদীপ্তার মনের ভেতর থেকে যতদিন না আতঙ্ককে ও সরাতে পারবে, ততদিন মিলন মধুর হবে না। প্রায় বছর 5 ওর সাথে মেলামেশা করার পর বিদীপ্তা যখন নিজেই বুঝতে পারে শুভ্র সত্যিই একটি ভালো ছেলে আর ওর পক্ষে আইডিয়াল, তখন সে নিজেই শুভ্রকে নিমন্ত্রণ করে একদিন। বীরপ্রতাপবাবু ওই দিন বাড়ি ছিলেন না, নাকি ছিলেন, দুটো মানুষকে একটু স্পেস দেওয়ার জন্যে চলে গিয়েছিলেন বহু পুরনো এক বান্ধবীর বাড়ি। বাবা, তোমার কি মাথা খারাপ? তুমি এত বছর পরে মিনতি মাসির সঙ্গে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ রে। তুমি গায়ে সেন্ট মাখছ? হ্যাঁ, মিনতি রজনীগন্ধার সেন্ট খুব পছন্দ করত। তোর মায়েরই তো বান্ধবী, তা ওনার সঙ্গে এত বছর কেন আলাপ করলে না? আরে মা, তখন তো আমার জীবনে বসন্ত আসেনি। তোর মায়ের আত্মা আমার কানে কানে বলে গেল, কি গো তুমি নিঃসঙ্গ অসহায়, তার উপরে একবার অ্যাটাক হয়ে গেছে, মিনতিরও হয়েছে অ্যাটাক, তা দুইজনে মিলে একটু মিলেমিশে থাকো না, অ্যাটাকে দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি পারো সত্যি। বলছি তুই এক কাজ কর না, শুভ্রকে আসতে বল, তোর তো আবার একা থাকতে ভয় লাগে। কি? হ্যাঁ, মানে কিছু না। বাবা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন বাবার এই কথাটা রাখবে মেয়ে, তাই ঘর থেকে খানিকটা বেরিয়ে আবার ফিরে এসেছিলেন দরজার গোড়ায়। শুনতে পেয়েছিলেন মেয়ে বলছে, বাবা আজকে বাড়ি নেই, আসবে। হয়তো শুভ্র ফোনের ওপার থেকে বলেছে, কালকেই আমার ডিউটি, আর তুমি আজকে বলছো দেখা করতে? পরশুদিন থেকে বলছি একটু ঘুরে আসি। না না, ঘুরতে যাব না। বোন এসেছিল, ভাগ্নে এসেছে। আবার ভাগ্নি নাকি হবে? বলো কি? হ্যাঁ, আমার বোনটা নিচে ডাক্তার হয়ে কেন যে একটু প্রোটেকশনে মিলামেশা করতে পারে না ওর বরের সঙ্গে। তা কি হয়েছে, একটা ভাগ্নে হবে, একটা ভাগ্নি হবে, তুমি তো ভালোই থাকবে। হ্যাঁ, আর আমারটার কি হবে? মানে কিছু না, বোঝো না নাকি কিছু? হেসে ফেলেছিলেন বীরপ্রতাপবাবু, আর ওনার লাঠির ওই ঠকঠক শব্দ শুনতে পেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিল বিদীপ্তা। যবে থেকে অ্যাটাক হয়েছে তবে থেকে ডক্টর বলেছে লাঠি ভর করে হাঁটতে। বুড়ো বয়সে সন্তান যেমন একটা লাঠি, তেমনি হাতের ব্যবহার করা এই লাঠিটাও অনেক প্রোটেকশন দেয়। কে ওখানে? বীরপ্রতাপবাবু জানমান হাতে নিয়ে তখন দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। এ কি স্যার, আপনি হাঁপাচ্ছেন? কিছু না বাবা, হাঁপে টান উঠেছে নাকি? আরে না না, বুড়ো হয়ে গেছি, হাঁটতে একটু কষ্ট হয়। আপনি কোথায় চললেন? বিদীপ্তা বাড়িতে একাই আছে, তুমি যাও, আমি একটু মিনতির সঙ্গে দেখা করতে যাচ্ছি। মিনতি? হ্যাঁ, আমার ওয়াইফের বান্ধবী, বিদীপ্তার মাসি হয়, তারও নাকি অ্যাটাক হয়েছে, তাই দেখতে যাচ্ছি। আজকে রাতটা ওখানেই থাকবো, কথা দিয়েছি। ওর আবার 2 ছেলে আছে, আমায় খুব ভালোবাসে। ও আচ্ছা ঠিক আছে স্যার, যান। বাড়িতে একা আছে শুনে বিদীপ্তা শুভ্রও যেন আর কথা বাড়াতে চায় না। পড়ি কি মরি করে বাইক নিয়ে দৌড়চ্ছে। পেছন থেকে একবার মাত্র বীরপ্রতাপবাবু বললেন, একটু আস্তে চালাও। কে শোনে কার কথা? এ কি, হাঁপাচ্ছ কেন? না মানে খুব জোরে এসেছি তো। তোমার কালকে কখন ট্রেন? ভোরবেলা। ধ্যাৎ, ভাবলাম সারা রাত গল্প করব। হো, তুমি আমাকে গল্প করার জন্য ডাকলে? ফোনই তো ছিল, তা নয়তো কি? তোমার কি মনে হয় আমি তোমাকে কি জন্য ডেকেছি? আবার সেই চোখ রাঙানি।
তবে এই চোখ রাঙানিটা ভয়ের নয়, এই চোখ রাঙানিটা সেই অধিকার বোধ দেওয়ার, যেই অধিকার বোধ অর্জন করতে গেলে দুটো ছেলে মেয়েকে কারো পারমিশন নিতে হয় না। চোখের ভাষা, ঠোঁটের ইশারা বুঝিয়ে দিচ্ছে অনেক কিছু শুভ্রকে, আর শুভ্র 1 সেকেন্ড ওয়েট না করে সেই কাজটা করতেই এখন তৈরি, মন, শরীর আর মানসিক উভয় পরিস্থিতিতেই। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।